বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার নাম্বার 1 ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড শেয়ার ভ্যালুয়েশন এই সব অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এটার বাংলা নাম হচ্ছে সুনাম ও শেয়ার মূল্যায়ন। এটা শুধুমাত্র যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তে রয়েছে তা না, এটা অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টেও 15 নম্বর চ্যাপ্টার ভ্যালুয়েশন নামে রয়েছে। তো এখানে দুইটা সাবজেক্টের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে প্রত্যেক বছরই কোশ্চেন আসে, বি পার্টে একটা এবং সি পার্টে একটা। প্রথমত এখানে অঙ্কগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন এবং একটা হচ্ছে শেয়ার ভ্যালুয়েশন নামে। তো প্রথমত আমরা গুডউইল ভ্যালুয়েশনটা শিখবো, কারণ আমরা যদি গুডউইল ভ্যালুয়েশনটা ভালোভাবে করতে পারি তাহলে আমরা শেয়ার ভ্যালুয়েশনটা করতে পারবো। কারণ গুডউইল ভ্যালুয়েশনটা যদি করা সম্ভব হয়, শেখা সম্ভব হয়, তাহলে শেয়ার ভ্যালুয়েশনটা খুবই সহজ মনে হবে তখন। দেখেন, এখানে 5টি সূত্রের মাধ্যমে আমাদের গুডউইল বের করতে হয় বা গুডউইল ভ্যালুয়েশন করতে হয়। 1 নম্বর মেথড হচ্ছে আন্ডার সুপার প্রফিট মেথড। কিভাবে গুডউইল নির্ণয় করব, এখান থেকে 99% একটু কমাই দিতে পারি আমরা। এখানে আমরা ধরতে পারি যে 90% ম্যাথ এখান থেকে আসে এই আন্ডার সুপার প্রফিট মেথডে। তো গুডউইল বের করার সূত্র সুপার প্রফিট মেথডে হচ্ছে সুপার প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পার্সেস। 2 নম্বর মেথড হচ্ছে আন্ডার এভারেজ মেথড। এগুলো সব বি পার্টের জন্য গুরুত্বপূর্ণ। আন্ডার এভারেজ প্রফিট মেথড, গুডউইল বের করার সূত্র কি, এভারেজ প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পার্সেস। 3 নম্বর হচ্ছে আন্ডার ওয়েটেড এভারেজ প্রফিট মেথড। গুডউইল বের করার সূত্র কি, ওয়েটেড এভারেজ প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পার্সেস। 4 নম্বর হচ্ছে আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। এখানে দুইটা ভাবে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করতে হয়, একটা বেসড অন সুপার প্রফিট আর একটা বেসড অন এভারেজ প্রফিট মেথড। তো বেসড অন সুপার প্রফিট মেথডে গুডউইল বের করতে হয় সুপার প্রফিট ভাগ ক্যাপিটালাইজেশন রেট। আর বেসড অন এভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করতে হয় ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস নিট অ্যাসেট বা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভাবে আমরা কি করতে পারি, কি বের করতে পারি, আন্ডার ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করতে পারি। এবং 5 নম্বর যে মেথডটা খুবই গুরুত্বপূর্ণ বিপার্টের জন্য, গুডউইল সমান সমান অ্যানুইটি এ সেকেন্ড ব্র্যাকেট 1 - 1/1 + i ভাগ আই। এই সূত্র দ্বারা গুডউইল বের করা হয় অ্যানুইটি মেথডে। আচ্ছা, অঙ্ক করার শুরুতে আমাদের 5টি ওয়ার্কিং সম্পর্কে বা 5টি স্টেপ সম্পর্কে খুব ক্লিয়ারলি ধারণা নিতে হবে। যদি আমরা গুডউইল সম্পর্কে অঙ্ক করতে চাই, গুডউইল সম্পর্কে ভালো প্রিপারেশন নিতে চাই, তাহলে আমাদের এই 5টা স্টেপ ভুল করা যাবে না। গুডউইল ভ্যালুয়েশন বলুক আর শেয়ার ভ্যালুয়েশন বলুক, এই 5টি স্টেপ আমাদের সবসময়ই আগেই করে ফেলতে হবে। স্টেপ নাম্বার 1, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করতে হয়, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, সেখান থেকে বাদ দিতে হয় টোটাল কারেন্ট লায়াবিলিটিস। বাদ দিলে আমরা পাই কি, ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েড সম্পর্কে যে নোটগুলো রয়েছে, এই নোটগুলোটাই মূলত অঙ্ক। এইগুলো মুখস্থ থাকলে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করা যাবে। 1 নম্বর নোট, ব্যালেন্স শিটে গুডউইল অ্যাট কস্ট লেখা থাকে তবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটে আসবে, কিন্তু গুডউইল অ্যাট কস্ট লেখা না থাকলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটে আসবে না, সুনাম আসবে না। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটে গুডউইল মূল্যায়নের ক্ষেত্রে আসবে না, গুডউইলটা আসবে না। কোথায় আসবে না, গুডউইলটা আসবে না। আবারও বলছি, ব্যালেন্স শিটে গুডউইল অ্যাট কস্ট লেখা থাকলে আসবে, না থাকলে আসবে না। আইডিয়াল ইনভেস্টমেন্ট ফিকশন অ্যাসেট থাকলে তা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে। যদি স্থায়ী সম্পত্তি অ্যাট কস্ট লেখা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কাটতে হবে। তাহলে কি বললাম, আইডিয়াল ইনভেস্টমেন্ট এবং ফিকশন অ্যাসেট তা প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে। যদি স্থায়ী সম্পত্তি অ্যাট কস্ট লেখা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কাটতে হবে। সমন্বয় অবস্থায় হার দেওয়া থাকুক বা না থাকুক, না থাকলেও আমাদের তখন ধরে নিতে হবে। যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর 2% অবশ্যই কাটতে হবে, তারপর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর 10% অবশ্যই কাটতে হবে, ফার্নিচারের উপর 8% অবশ্যই কাটতে হবে। এগুলো সব আমাদের কি করতে হবে, দেওয়া না থাকলে ধরে নিতে হবে। 2 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। খুবই সহজ। ক্যাপিটাল এমপ্লয়েড আমরা প্রথমে বের করে নিব, ওই যে 1 নম্বর স্টেপে, সেখান থেকে লেস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট লেস ট্যাক্স বাদ দিলে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পাবো। এখানেও কিছু নোট আছে, দেখুন আইডিয়াল ইনভেস্টমেন্ট থাকে তবে তার সুদ, যদি আমাদের আইডিয়াল ইনভেস্টমেন্ট থাকে সেটা তো কোথায় যাবে, 1 নম্বর স্টেপে যাবে। আর তার সুদটা আসবে কোথায়, এই 2 নম্বর স্টেপ, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এবং ব্যাড ডেট কারেন্ট ইয়ার প্রফিট থেকে ব্যাড ডেট যদি থাকে সেটাও আসবে, কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ যাবে। এবং ঋণের সুদ থাকলে তার কি হবে, যোগ হবে। যদি ব্যাড ডেট থাকে তাহলে কারেন্ট ইয়ার প্রফিট থেকে কি হবে, বাদ যাবে। এবং কি হবে, ঋণের সুদ থাকলে সেটা কি হবে, যোগ হবে। তাহলে আইডিয়াল ইনভেস্টমেন্ট থাকলে তার সুদ এবং ব্যাড ডেট কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ যাবে এবং ঋণের সুদ থাকলে কি হবে, যোগ হবে। 2 নম্বর, যদি স্থায়ী সম্পত্তি অবচয় থাকে তবে কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ দিতে হবে। 3 নম্বর, যদি বিনিয়োগ এবং ঋণের সুদের হার উল্লেখ না থাকে তাহলে ধরে নিতে হবে। দেখেন, বিনিয়োগ বা ঋণের সুদ থাকলে তার হার যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা ধরে নিয়ে বের করে নিতে হবে। ডিবেঞ্চার এবং লং টার্ম লোনের উপর 6 থেকে 10% যে কোনো একটা ধরলে হবে। আইডিয়াল ইনভেস্টমেন্টে 10 থেকে 12% যে কোনো একটা ধরলে হবে। এরপরে আমাদের, তবে যে হারটা ধরবো সেটা নোটের মাধ্যমে অবশ্যই প্রশ্নে উল্লেখ করে, মানে
যে অঙ্কটা করব তার শেষে উল্লেখ করে দিয়ে আসতে হবে। স্টেপ 3, ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট অথবা এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এএটিপি অথবা এএমপি। 3 নম্বর স্টেপটা বের করতে হবে। বের করার সূত্র হচ্ছে এভারেজ প্রফিট ভাগ অ্যাড ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইন প্রফিট, যেমন বিনিয়োগের সুদ, ঋণের সুদ, অনাদি দেনা, অবচয় যা সমন্বয় করা হয়নি সেই সমস্ত এন্ট্রিগুলো এখানে আসবে। লেস ট্যাক্স বাদ দিলে আমরা কি পাবো? এভারেজ মেইনটেনেবল প্রফিট পাবো। 4 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কিভাবে বের করবো? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। 5 নম্বর স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট কিভাবে বের করবো? এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে যদি আমরা নর্মাল প্রফিট বাদ দিই তাহলে আমরা সুপার প্রফিটটা পাবো। এখন লক্ষ্য করেন, সুপার প্রফিট যদি মাইনাস ফিগারে হয়, সুপার প্রফিটের মান যদি পজিটিভ মানে প্লাস ফিগারে বের হয়, তবে স্টেপ 6-এ গুডউইলের মান বের করতে হবে। আর যদি স্টেপ পজিটিভ মানে মাইনাস ফিগারে, এই 5 নম্বরের টাকাটা যদি মাইনাস ফিগার অথবা সুপার প্রফিটের টাকাটা যদি মাইনাস ফিগারে হয়, তাহলে কি করতে হবে? স্টেপ 6 গুডউইল বের করা লাগবে না। এক কথায় কি, স্টেপ 5 সুপার প্রফিট যদি প্লাস ফিগার হয় তাহলে গুডউইল বের করব, এবং সুপার প্রফিট যদি মাইনাস ফিগার হয় তাহলে গুডউইল বের করব না। সেক্ষেত্রে গুডউইল বের করার সূত্র কি হবে? সুপার প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পারচেস। যদি সুপার প্রফিট কত গুণ সুনাম হবে তা বলা না থাকে, তাহলে 2 থেকে 3 গুণ ধরে অঙ্কের সমাধান করতে হবে। অবশ্যই নোট লিখতে হবে যে কত গুণ আপনি ধরলেন। তাহলে এই ছিল আমাদের গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে স্টেপ 6টা, এবং কিভাবে গুডউইল মূল্যায়ন করতে হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা। তো আপনি যদি গুডউইল ভ্যালুয়েশন অথবা শেয়ার ভ্যালুয়েশন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এবং এগুলো না পারলে আপনি অঙ্ক করতে পারবেন না। আর আপনি যদি এই অধ্যায়টা বাদ দেওয়ার চিন্তা করেন, তাহলে সাথে সাথে আপনার কি করতে হবে? অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এখান থেকে 14 মার্কস এবং অ্যাকাউন্টিং থিওরি এখান থেকে 14 মার্কস আপনার বাদ দিতে হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। ধন্যবাদ।